জয় শ্রীহরি। আজকের বিষয় খুব সুন্দর গুরুত্বপূর্ণ বিষয়। যার গৃহে থাকে এই গাছগুলি তার গৃহে কোনোদিনও অলক্ষ্মী প্রবেশ করে না। তার গৃহে সবসময় উজ্জ্বল হয়ে থাকে, তার গৃহ সবসময় শান্তিময় হয়ে থাকে। বিশেষ কিছু গাছের কথা বলছি, আপনারা ভালো করে প্রথম থেকে শেষ পর্যন্ত মন দিয়ে শুনুন, খুব লাভবান হবেন আর আপনাদের খুব ভালো লাগবে। দেখুন, যারা এখনো লাইক করেননি তারা অবশ্যই একটা লাইক করে দিন। একটা লাইক আমার মনে অনেক বেশি প্রেরণা আনে, জানেন তো। তো আপনাদের কাছে আমি খুব ভালো ভালো তথ্য সংগ্রহ করে আপনাদের উদ্দেশ্যে, সকলের উদ্দেশ্যে দেওয়ার চেষ্টা করছি। আগামী দিনে আরও ভালো ভালো তথ্য আপনাদের হাতে তুলে দেওয়ার চেষ্টা করব, যেগুলো খুবই কম মূল্যে, খুব সামান্য পয়সা খরচ করে আমরা অনেক বেশি উন্নতি করতে পারি। সেরকম ধরনের বিশেষ বিশেষ ভালো ভালো জিনিস, অনেক বেশি শান্তিতে থাকতে পারবো, অনেক বেশি নির্বিঘ্নে থাকতে পারবো। শত্রু ভয়, অকাল মৃত্যু, দুর্ঘটনা এগুলো আমাদের জীবনকে ছুঁতে পারবে না। তেমনই জিনিসগুলোর কথা আমি আপনাদেরকে বলে যাব। তো আজকে যেটা বলছি সেটা হচ্ছে, আপনারা আপনাদের গৃহে এই 5টি গাছ, 5-6টি গাছের কথা বলছি, হয়তো একটা বেশি হয়ে যেতে পারে, আপনারা আপনাদের গৃহে রাখুন। এই গাছগুলো যে কোনো সময় গৃহে বসানো যায়, অসুবিধে হয় না। একটু জল দিলেই হয়, এই গাছগুলো বেঁচে যায়। তো আপনারা আজই শুরু করে দিন। তবে আপনাদেরকে তার আগে বলি কয়েকটা কথা। দেখুন, গৃহকে শান্তিপূর্ণ মঙ্গলময় রাখতে চাইলে গৃহে কখনো অলক্ষ্মী প্রবেশ করবে না, গৃহে কখনো অশুভ শক্তি ঘোরাফেরা করবে না। গৃহের চারিদিকে সবসময় সব দিকটাই মনে হবে সুন্দর, উজ্জ্বল। তাই জন্য এই গৃহকে, গৃহর চারিদিক খুব পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখতে হয়। আর যেখান দিয়ে ঢোকা বেরোনো হয় সদর দরজা দিয়ে, এই সদর দরজার সামনেটা প্রতিদিন খুব ভালো করে পরিষ্কার করে দিতে হয়। ঝাঁটা দিয়ে ভালো করে পরিষ্কার করে তারপর সুন্দর করে একটু জল ছিটিয়ে দিতে হয়। আর যদি আপনারা ঢোকা বেরোনার মুখ আপনাদের পূর্ব দিকে হয় বা ঈশান কোণের দিকে হয় বা উত্তর দিকে হয়, তাহলে একটা তুলসী গাছ যদি সদর দরজার ঠিক ঢোকা বেরোনার আপনার আপনি বেরোচ্ছেন আপনার ডান হাতে, একটু সদর দরজার সোজাসুজি বলছি না, সদর দরজার থেকে একটু পাশে ডান হাতে যদি একটি তুলসী গাছ রাখেন, আপনি বেরোচ্ছেন আপনার ডান হাতে থাকবে, যেন আপনি আপনি বেরোনোর সময় মাতা তুলসী রানীকে দর্শন করতে পারেন। মাতা তুলসী রানীকে আপনি বেরোনা মানেই মাতা তুলসী রানীকে দর্শন হয়ে গেল। আর দর্শন হয়ে যাওয়া মানেই যেখানেই যান না কেন হাতটা তুলে একবার নমস্কার করে নেবেন। দেখবেন কোনো বাধা আপনাকে কাবু করতে পারবে না, বাধা আপনাকে কোনো ছুতেই পারবে না। তো যদি এটা করতে পারেন, তবে কি যদি পশ্চিম দিকে আপনার মুখ্য দুয়ার হয় তাহলে হবে না, কারণ পশ্চিম দিকে বা দক্ষিণ দিকে তুলসী গাছ ভুলেও রাখতে নেই। পশ্চিম দিক বা দক্ষিণ দিকে তুলসী গাছ রাখলে কি হয় জানেন, অনেক রকমের সমস্যা দেখা দেয়, অনেক বাধা বিপত্তির মুখে পড়তে হয়। তাই কখনো ভুলেও দক্ষিণ দিক বা পশ্চিম দিকে তুলসী গাছ লাগাবেন না। আর যদি কখনো আপনাদের গৃহে দক্ষিণ দিক বা পশ্চিম দিকে তুলসী গাছের চারা বেরিয়ে যায়, অনেক সময় চারা বেরিয়ে যায় হাওয়ায় উড়ে, মঞ্জুরিগুলো হাওয়ায় উড়ে গিয়ে দক্ষিণ পশ্চিম দিকে চারা বেরোয়, তবে কিন্তু আপনারা ওই চারাগুলোকে তুলে নেবেন, তুলে নিয়ে অন্য জায়গায় বসিয়ে দেবেন, যেদিকটা উত্তর দিক বা পূর্ব দিক সেই দিকে বসিয়ে দেবেন। না হলে টবে বসিয়ে দিন, সেই টবটাকে আপনারা উত্তর দিক বা ঈশান কোণ বা পূর্ব দিকে রেখে দিতে পারেন, তাহলে কোনো অসুবিধা নেই। কিন্তু আপনারা খেয়াল রাখবেন এটা দক্ষিণ পশ্চিম দিকে যেন কখনো তুলসী গাছ না হয়ে থাকে, এইটা খুব ভালো। আর যদি ওই মুখ্য দরজা আপনাদের পূর্ব দিক বা উত্তর দিক হয় বা ঈশান কোণও যদি হয় তাহলেও অসুবিধা নেই, আপনারা ওই বেরোচ্ছেন দরজার সামনে রাখুন। দরজার সামনে আমি যেটা একটু বললাম সাইড করে একটু রাখুন, খুব মঙ্গল জানবেন, সেই গৃহ এত শান্তিময় হবে আর সেই গৃহকে কেউ কোনো দিনও অপবিত্র করতে পারবে না।
সেইখানে মানে কোনো আঁচড়ই লাগাতে পারবে না, আমি এতটাই জোর দিয়ে বলছি। আর ওই যে আপনারা যাচ্ছেন আবার যখন ঢুকছেন তখনও মা তুলসী রানীকে দর্শন করছেন, আপনার গৃহে যারা আসছে তারাও মা তুলসী রানীকে দর্শন করছেন, একটু চাতাল করে দেবেন, একটু তুলসী মানে মঞ্চ তৈরি করে দেবেন, ভালো লাগবে খুব। আর প্রতিদিন একটু পরিষ্কার পরিচ্ছন্ন রাখবেন। এটা তো গেল প্রথম গাছ। এবার দ্বিতীয় যে গাছটার কথা বলছি, দ্বিতীয় যে গাছটার কথা বলবো, এই দ্বিতীয় গাছটা কিন্তু গৃহে যেন না থাকে, এটা খুব অমঙ্গলের কারণ। এই গাছ হচ্ছে ডুমুর গাছ। ডুমুর গাছের একটা আলাদা কাহিনী আছে, সেটা আলাদা জিনিস, সেটা গৃহ থেকে অন্তত 40 ফুট দূরে, 50 ফুট দূরে বা তারও বেশি দূরে যদি থাকে কোনো অসুবিধা নেই, কিন্তু গৃহের আশেপাশে ডুমুর গাছ অনেক সময় জন্মায়। কিন্তু এই ডুমুর গাছগুলো খুবই ক্ষতিকর, গৃহকে অপবিত্র করে, গৃহে অলক্ষ্মী প্রবেশ করতে সুবিধা হয়। তাই এই ডুমুর গাছগুলোকে গৃহের মধ্যে থেকে তুলে ফেলে দিন। এবার আপনাদেরকে যে গাছটার কথা বলবো, এই গাছটা কিন্তু শুভ গাছ, অত্যন্ত পবিত্র শুভ গাছ। দেখুন, এখন সারা বছরই গাঁদা ফুল পাওয়া যায়, তার মানে সারা বছরই গাঁদা গাছ, গাছের চারাও পাওয়া যায়। আপনারা যে কোনো মাসে যে কোনো সময় একটি গাঁদা গাছের চারা একটি টবে বসান এবং নিত্য জল অল্প করে, সামান্য পরিমাণে জল একটু করে দেবেন এই গাঁদা গাছে। একটি গাঁদা গাছও যদি গৃহে থাকে তাহলে জানবেন সেই গৃহ অতি পবিত্র। এই যে হলুদ রঙের ফুল, মা লক্ষ্মী এবং নারায়ণের অত্যন্ত প্রিয় রং হচ্ছে হলুদ। আর এই হলুদ ফুল যদি আপনার সম্মুখে, মানে আপনার মুখ্য দরজার সামনে বা আপনার যেখানে রাখা সম্ভব, এই গাঁদা ফুল যেখানে খুশি রাখা যায়, পূর্ব দিক, উত্তর দিক, দক্ষিণ দিক, পশ্চিম দিক, কোনো কথা নেই, যেদিকে খুশি আপনি রাখুন, কোনো অসুবিধা নেই। একটি গাঁদা গাছ অবশ্যই গৃহে রাখুন, এতে করে মা লক্ষ্মীর আনাগোনা বাড়বে, মা লক্ষ্মী গৃহে প্রবেশ করবেন খুব সহজেই। দেখবেন আপনারা মিলিয়ে নেবেন। এই গাঁদা গাছে যখন ফুল ফুটবে, প্রথম ফুলটা নষ্ট করবেন না, প্রথম ফুলটা অবশ্যই মা লক্ষ্মীর চরণে দিয়ে দেবেন। এবার যে গাছটার কথা বলবো, এই গাছটাও কিন্তু মানে গৃহে থাকা অত্যন্ত অশুভ। এই গাছটা কলা গাছ। কলা গাছ গৃহে পিছন দিকে, মানে বাড়ির পিছন দিকে আপনারা রাখতে পারেন, শুভ, অত্যন্তই শুভ। কিন্তু কলা গাছ বাড়ির সামনে কখনোই রাখবেন না। বাড়ির সামনে কলা গাছ থাকলে প্রতিদিন আপনারা যাবেন, আসবেন, কলা গাছ দর্শন করবেন, এতে কিন্তু একটু অমঙ্গল। আপনারা হয়তো অনেকেই বলবেন, আমি জানি, যে তাহলে যখন কোনো মঙ্গল অনুষ্ঠান পায় তখন সদর দরজার সম্মুখে দুদিকে দুটো কলা গাছ স্থাপন করা হয়, ঘট স্থাপন করা হয়, তাহলে কেন? দেখুন, সেটা হচ্ছে কলা গাছের যে ছোট ছোট চারাগুলো, সেই কলা গাছ আপনারা রাখেন এবং মঙ্গল ঘট স্থাপন করেন। আর ওই মঙ্গল ঘটে যে দ্রব্যগুলো দেওয়ার নিয়ম আছে সেগুলোও দিতে হয়। আর কলা গাছটাকে কিন্তু ওখানে সারা জীবন বা সারা বছর রাখা হয় না। যে কটা দিন অনুষ্ঠান হয়, 3 দিন কি 5 দিন, ততক্ষণ পর্যন্ত রাখা হয়। তারপরে কিন্তু ওই কলা গাছকে জলে বিসর্জন দিয়ে দিতে হয়, তা না হলে কিন্তু গৃহে অমঙ্গল আসে, এটাও নিশ্চয়ই আপনারা জানেন। তাই ওর সঙ্গে কলা গাছের কোনো সম্পর্ক নেই। আর ওই যে মানে মঙ্গল ঘট স্থাপন করা হয় গৃহের সামনে, ওই ঘট, কলা গাছ সব কিন্তু জলে বিসর্জন দিতে হয় মঙ্গল অনুষ্ঠান হয়ে যাবার পর। ওগুলো কিন্তু ভুলেও রাখতে নেই গৃহে। তো যাই হোক, যেটা বলছিলাম, ওই কলা গাছ সামনে রাখবেন না। আর দেখুন, ওই যে মঙ্গল ঘট স্থাপন করার সময় যে কলা গাছ রাখা হয়, তাতে কিন্তু কলা কখনোই ফলবে না, সেটা তো জলে বিসর্জন দিয়ে দেওয়া হয়, সেটা তো আর বসানো হচ্ছে না। কিন্তু যেহেতু কলা গাছ বসানো হয় বা বসাতে হয়, আর কলা গাছ যখন বড় হবে, কলার কাঁদি হবে, আর এই কলা দর্শন করে বারবার যাওয়া আসা করলে খুবই অমঙ্গল আসে, এটা কিন্তু শাস্ত্রে আছে, আমার কথা নয়। এটা করলে মানে এই যে কলা দর্শন করে যাওয়া, মানে সেই দিনটা সম্পূর্ণ আপনার নষ্ট হবে।
হবেই, আপনারা মিলিয়ে নেবেন। তাই জন্যই বারণ করা হয় সামনে কখনো কলা গাছ রাখবে না, কলা গাছ বাড়ির পিছন দিকে রাখুন, কোনো অসুবিধা নেই। আশা করছি আপনাদেরকে বোঝাতে পেরেছি, যা আমি জানি আপনারা আমাকে কমেন্টে বলবেন। তো যাই হোক, পরের গাছটা যেটার কথা বলবো ভালো করে বলছি শুনুন। এই যে গাছটার কথা বলছি এটা হচ্ছে মনসা গাছ। জানেন, এই যে বাস্তু, যাদের নিজস্ব ভূমি বাস্তু আছে, যারা ভাড়া বাড়িতে বাস করেন তাদের করতে হবে না। যাদের নিজস্ব ভূমি, নিজস্ব নামের জায়গা, নিজস্ব নামের বাসস্থান আছে, তাদেরকে কিন্তু অবশ্যই একটি মনসা গাছও গৃহে রাখতে হয়। মনসা গাছ কাঁটাযুক্ত গাছ। কাঁটাযুক্ত গাছ বাড়িতে রাখা যায় না বলে অনেকেই, এবং এটা শাস্ত্রেও বর্ণিত আছে, কিন্তু এই মনসা গাছ রাখা যায়, জানেন তো। আর মনসা গাছ মাটিতে রাখবেন না। মনসা গাছের জন্য একটি গোল পাত্র পাওয়া যায়, যেটাকে মালসা বলা হয়। ওর মধ্যে মাটি দিয়ে মনসা গাছ স্থাপন করুন, আর ওই মনসার টবে সিঁদুরের ফোঁটা লাগিয়ে দিন। এখানে একটি কথা আপনাদেরকে বলে দিই, দেখুন আমি যেগুলো জানি সেগুলো আপনাদেরকে আমি বলি, কারণ যাতে না কারোর কোনো রকম অমঙ্গল এসে যায়। কারণ আমি তো বলছি আপনাদেরকে, যদি আপনাদের কোনো অসুবিধে হয় তখন আপনারাই আমাকে বলবেন। তাই জন্য আমি যা জানি আপনাদেরকে সব তুলে দেওয়ার চেষ্টা করি। তো যেমন এই যেমন মনসা গাছের কথা আমি বলছি, এই যে মনসা গাছটা, এই মনসা গাছটা আপনারা কিন্তু নিজেরা কখনো লাগাবেন না। এই মনসা গাছ ব্রাহ্মণ ঠাকুরকে দিয়ে আনিয়ে, ছোট একটা ডাল আনিয়ে ওই মালসার মধ্যে স্থাপন করবেন, আর পুজো করিয়ে নেবেন ঠাকুর মশাইকে দিয়ে। যেদিন বসাবেন সেদিন কিন্তু পুজো করবেন না, বসানোর অন্তত 1 সপ্তাহ পরে শনিবার অথবা মঙ্গলবার দেখে পুজো করে নেবেন, আর ও ঠাকুর মশাই ওইখানে সিঁদুর লাগিয়ে দিয়ে যাবে। এই গাছ কেন লাগাতে বলছি জানেন? এই গাছ গৃহে রাখা আর এই মা মনসাকে স্মরণ করে এই গাছের পুজো করলে গৃহে কখনোই সর্প ভয় আসবে না। অনেকেই আছেন সর্প ভয়, মানে সাপকে ভয় পান ভীষণ। আর যদি কখনো গৃহের মধ্যে সাপ আসে বা গৃহের মধ্যে সাপ ঢুকে পড়ে, আপনাদের কোনো ক্ষতি করবে না। দেখবেন আপনারা আপনারা কিন্তু ওই সর্পকে মারবেন না, ও নিজে নিজে কখন যে চলে যাবে আপনারা মানে জানতেই পারবেন না। আর তার থেকেও বড় কথা হচ্ছে, এই মনসা গাছ গৃহে বাস্তুতে রাখা মানে এই আপনার বাস্তুটাকে পুরো মানে বাড়ির বাস্তুটাকে পরিশুদ্ধ রাখে, পবিত্র রাখবে, আর কোনো রকম বিপদ আসতে দেবে না গৃহে। বিপদ মানে ধরুন বাহ্যিক কেউ হয়তো আপনার গৃহকে ক্ষতি করার জন্য, গুনতুক করার জন্য অনেক কিছু কাণ্ড কারখানা করবে, কিন্তু সেগুলো কোনো কাজ হবে না। আপনার এই বাস্তুকে, আপনার এই মাটিকে খুব শুদ্ধ রাখবে। এবার আপনাদেরকে বলি, এই গাছ রাখলে আরো যে মানে উপকার আপনারা পাবেন সেটাও বলি। এই গাছ গৃহে থাকলে বিষাক্ত প্রাণীদের হাত থেকে আপনারা রেহাই পাবেন। যেমন সাপ তো বললাম, এমনকি বিছে এইরকম ধরনের প্রাণীদের হাত থেকেও কিন্তু আপনারা রেহাই পাবেন। অবশ্যই কিন্তু মা মনসাকে স্মরণ করে এই গাছের পুজো করতে হবে, আর আপনার বাস্তু ভিটেকে ভীষণ ভালো রাখবে, খুব ভালো রাখবে। কোনো রকম কোনো দোষ লাগতে দেবে না, আপনার ভিটে মাটিতে কোনো দোষ লাগতে দেবে না। আবার আরও একটা জিনিস, এই যে নজর দোষ, গুনতুক করা, ক্ষতি করে, এইগুলো থেকে দেখবেন আপনি রেহাই পাচ্ছেন। আর যদি কখনো কেউ ক্ষতি করে, এটা দেখেও বুঝুন, এই যে তুলসী গাছ, এই যে মনসা গাছ আপনাদেরকে গৃহের মধ্যে লাগাতে বলছি, যদি দেখেন কখনো যে বর্ষাকাল বৃষ্টি হচ্ছে তবুও মনসা গাছের পাতাগুলো সব শুকিয়ে গেছে, তখন অবশ্যই বুঝবেন যে আপনার গৃহকে কেউ খারাপ করার চেষ্টা করছে। আর মা মনসা দেবী আপনার বাস্তুকে ভালো রেখেছে, নিজে সেটাকে হরণ করে নিয়েছে। এত বড় কথা আমি বলছি আপনাদেরকে, আপনারা মিলিয়ে নেবেন। এই তুলসী গাছও তাই, তুলসী গাছ মরে যায় যখন, হয়তো বৃষ্টি হচ্ছে, জল হচ্ছে, তবু তুলসী গাছ মরে যাচ্ছে, পাতা শুকিয়ে গেল, একেবারে পাতা শুকিয়ে ঝরে শুধু ডালটা দাঁড়িয়ে আছে। এই যে জিনিসগুলো যখন হবে, এই দুটি গাছের ক্ষেত্রে আমি বলে দিচ্ছি আপনাদেরকে, তখন জানবেন আপনার গৃহকে কেউ ভীষণভাবে ক্ষতি করতে চেয়েছে, তার হাত থেকে আপনাদেরকে রক্ষা দিয়ে দিয়েছেন ওরা, মানে মা নিজে সেটা হরণ করে নিয়েছেন।
আপনাদেরকে সম্পূর্ণভাবে মুক্ত রেখেছেন। তো অবশ্যই গৃহে রাখুন তুলসী গাছ বা এই যে মনসা গাছের কথা বলছি, অবশ্যই গৃহে রাখুন। একটা সাইডে একটু রেখে দেবেন, একটু মঞ্চ তৈরি করে। আর তুলসী গাছের কাছাকাছি রাখবেন না, অন্তত 2 হাত দূরে মনসা গাছটা রাখবেন। আর মনসা গাছও কিন্তু উত্তর অথবা পূর্ব দিকে রাখুন, দক্ষিণ পশ্চিম দিকে কিন্তু ভুলেও রাখবেন না, তাহলে কিন্তু সর্বনাশ। তো যাই হোক, এবার যে গাছটার কথা বলবো সেই গাছটা হচ্ছে হলুদ গাছ। হলুদ গাছও কিন্তু যে কোনো সময় লাগানো যায়, টবেও লাগানো যায়। হলুদ গাছ গৃহে থাকলে মানে গৃহের উন্নতি, আর্থিক উন্নতি ভীষণভাবে আসবে। সৌভাগ্য আপনার দরজায় কড়া নাড়বে। হলুদ গাছ অবশ্যই, এই যে গাছগুলোর কথা বলছি এরা বেশি জায়গা নেয় না, অল্প একটু জায়গার মধ্যেই হয়। তবে হলুদ গাছও কিন্তু যদি পূর্ব দিকে লাগাতে পারেন আপনার আর্থিক উন্নতি হবেই হবে। আপনার মানে ভীষণভাবে দ্রুত গতিতে উন্নতি আসবে। হলুদ গাছ এতটাই শুভ। আর যখন হলুদ গাছে মানে ফুল আসবে, তারপর জানবেন যে হলুদ গাছ শুকিয়ে যাচ্ছে, তার মানে হলুদগুলো বেশ ভালোভাবে হয়ে গেছে। তখন আপনারা ওই গাছের গোড়া থেকে হলুদ নিয়ে যদি গণেশজির চরণে অর্পণ করতে পারেন, হলুদ আর দূর্বা যদি গণেশজির চরণে অর্পণ করে দিতে পারেন, তাহলে জানবেন আপনাকে আর রাখে কে, ধরে কে। আপনার ব্যবসায় উন্নতি, চাকরিতে উন্নতি, আপনার আর্থিক উন্নতি, অর্থপ্রাপ্তির যোগ সব তৈরি হয়ে যাবে। হলুদ গাছ এতটাই শুভ। হলুদ গাছ ভিটের মধ্যে থাকা, বাস্তুর মধ্যে থাকা মানে জানবেন আপনার মানে কোনো রকম দারিদ্রতা আপনার গৃহে প্রবেশ করবে না, অলক্ষ্মী আপনাকে ছুঁতে পারবে না। আপনার গৃহের প্রত্যেক সদস্য জানবেন রোজগার করবে, কিছু না কিছু উপার্জন করবেই করবে। হলুদ গাছ এত শুভ, অত্যন্ত শুভ। একটি হলুদ গাছ অবশ্যই লাগান। আর যখন হলুদগুলো মানে হয়ে যাবে, বুঝবেন কিভাবে? ওই যে বললাম গাছ তখন শুকিয়ে যাবে, ভয় পাবেন না। ওই গাছের গোড়া থেকে আবার একটু বা ওই গাছের গোড়ায় একটু হলুদ রেখে দিন, ওর থেকেই দেখবেন আবার গাছ বেরোবে। হলুদ গাছের জন্য কোনো খাটতে হয় না। হলুদ গাছ একবার বসালে নিজে থেকেই বছর বছর হয়ে যায়, কোনো রকম ওর জন্য কোনো পরিশ্রম করতে লাগে না, জলও দিতে লাগে না, আমি এতটাই বলছি। কিন্তু মানে হলুদ গাছ শান্তভাবে যে কি উপকার করে দেয় আমাদের, আমরা সেটা বলেও বোঝাতে পারবো না। আর এই হলুদের গুণাগুণের কথা তো বলে শেষ করা যায় না। ওই যে আমি আপনাদেরকে বলি যে একটা করে টিপস আমি আপনাদের জন্য দিচ্ছি, এই যে হলুদের একটা টিপস আজকে আপনাদেরকে দিয়ে দিই, শুনুন তাহলে। কাঁচা হলুদ আপনারা যাদের মানে এই শরীরে মুখের মধ্যে নানান রকম ছোপ দাগ এই সমস্তগুলো চলে আসে, হলুদ খাওয়াও যায়, তার অনেক গুণাগুণ আছে, তবে আমি আজকে শুধু এইটুকুই বলে দিই আপনাদেরকে। মুখের মধ্যে ছোপ দাগ এগুলো যাদের আসে, মুখ কালো হয়ে যায়, দেখবেন শরীরের থেকে, হাতের থেকে, গায়ের থেকে মুখটা বেশি কালো মনে হয়, তারা যদি এই কাঁচা হলুদের সঙ্গে একটু মুসুর ডাল বেটে নেবেন, নিয়ে মুখে ভালো করে লাগিয়ে নেবেন, তারপর 10 মিনিট রাখুন, রেখে ধুয়ে ফেলুন। বেশি না, সপ্তাহে 1 দিন কি 2 দিন করুন। এটা 4-5 বার করার পরে দেখবেন খুব উপকার পাবেন। আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো আজকে আপনাদেরকে আর একটি গাছের কথা বলে দিই চট করে। দেখুন, আরেকটি গাছ হচ্ছে যে কোনো একটি সাদা ফুলের গাছ, যেমন ধরুন টগর ফুলের গাছ। প্রত্যেক গৃহেই কিন্তু একটা করে টগর ফুলের গাছ রাখা খুব দরকার। আজকাল টগর ফুলের গাছ টবেও তৈরি করা হচ্ছে এবং খুব ফুল হচ্ছে, আপনারা চাইলে টবেও রাখতে পারেন। এই সাদা টগর ফুল এত মানে ভালো, সাদা এই যে টগর ফুল দিয়ে সমস্ত দেবদেবীদের পুজো করা যায়। সাদা ফুল বলে যে কাউকে দেওয়া যায় না এমন কথা কোথাও নেই। চরণে দেবেন, মাথায় নয়। মা লক্ষ্মীর, অনেকেই বলেছেন আমাকে যে মা লক্ষ্মীর পুজো বা মা তারা মা কালীর পুজোতে কি টগর ফুল, সাদা ফুল দেওয়া যাবে? হ্যাঁ, দেওয়া যাবে।
কিন্তু আপনারা টগর ফুল মাথায় কখনো দেবেন না, চরণে দেবেন, ভুলেও কখনো মাথাতে দেবেন না, তাহলে কিন্তু চলে না, সেটা শাস্ত্রে নিষেধ করা আছে। আপনারা চরণে দিন, কোনো অসুবিধা নেই, দিতে পারেন। তো আপনাদের প্রশ্নের উত্তর আশা করছি পেয়ে গেলেন। আজকে রাখছি, সকলে সুস্থ থাকুন, ভালো থাকুন, শ্রীহরি নারায়ণের কৃপায়।